সীতাপুর গ্রামের মধ্যে একটা শান্ত বাড়ি, সেখানে ছিল সরলা দেবী এবং তার ছেলে রাহুল। আর এখন সে বিয়ে করেছে, তার নতুন বৌমা, তার নাম মিতা। তবে বিয়ের পর কিছুদিন সবকিছু সুন্দর ছিল। মিতা ভোরে উঠতো, রান্না করতো, সুন্দরভাবে ঘর গুছিয়ে রাখতো। আর একদিন সকালে আরে কি গো বৌমা, আর কত কাজ করবে বলো তো মা? সেই তো সকাল থেকে তুমি কাজ করেই যাচ্ছ। যেদিন থেকে তোমার বিয়ে হয়েছে এক দণ্ড যে তোমাকে বসে থাকতে দেখি না। যেই কাজটা সামনে পাও শুধু করতে থাকো। সরো মা সরো, তোমাকে আর কোনো কাজ করতে হবে না কো। আমি আমি করে নিচ্ছি। তুমি আর কত কাজ করবে বলো তো? তোমার তো একটু বিশ্রামের দরকার আছে মা। যাও যাও যাও, একটু বিশ্রাম করো মা, বিশ্রাম করো। আরে মা, আপনি কেন এখানে উঠে আসলেন? আমার তো আর কিছু সামান্য মাত্র কাজ বাকি আছে, ওগুলো করলেই হয়ে যাবে। আর আপনি এখানে দাঁড়িয়ে থাকবেন না মা। যান যান, ঘরে গিয়ে আপনি একটু বিশ্রাম করুন। আর আমি তো এই বাড়ির বৌমা, তাহলে তাহলে কি আমি বাড়ির সংসারে কাজ করতে পারি না? আর এমনিতে মা, এই বাড়িটা তো এখন আমারও হয়ে গেছে। আমি আমার পরিবারকে, আমার বাড়িকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে পারি না বলো তো? আরে মা, আমি সেটা বলছি না মা। এই সংসারটা তো এখন থেকেই তোমার মা। আমি আর কতদিন বাঁচবো বলো তো? আমার তো বয়স হয়ে গেছে। কিন্তু এখন থেকে যদি তুমি এমনভাবে কাজ করো তাহলে আমার ভালো লাগে বলো তো? তোমার হাতে হাতে আমি যদি দুটো চারটে কাজ করে দিই, তারপর তো আমারও তো ভালো লাগে। সংসারের সাহিত্য যদি সব তোমার কাঁধে দিয়ে দিই, তুমি একটা বাচ্চা মানুষ, সব কিছু সামলাবে কি করে বলো তো মা? থাক থাক মা, এইসব নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। এত বছর হয়ে গেছে আপনি এই সংসারে সবার হয়ে কাজ করেছেন। এবার যে আমি এই সংসারে চলে এসেছি, তাহলে এবার থেকে এই সংসারের সম্পূর্ণ দায়িত্ব আমার। এবার যে আপনার বিশ্রাম করার সময় মা। এমনভাবে কাজ করলে আপনার যে শরীর খারাপ হয়ে যাবে। না না মা, আপনাকে এইসব করতে হবে না। আর এমনিতে মা, আমি সংসারের সব কাজ করতে পারবো। বাড়িতে তো আমি সব কাজ করতাম। সে আমি ভালো করে বুঝতে পারছি রে মা। তুই যে আমার একটা কুটি নাড়তে দিবিনি, সেটাই আমি বুঝতে পেরেছি। ঠিক আছে, তুই যখন করতে চাচ্ছিস কাজকর্ম, তা কর। তবে শোন মা, যদি কোনো অসুবিধা হয় তখন কিন্তু আমার বলবি রে। তুই কিন্তু মুখ বন্ধ করে থাকিস নে, বুঝেছিস? ঠিক আছে মা, সে আপনি অনেক কথা বলেছেন। যান যান, এবার ঘরেতে গিয়ে একটু বিশ্রাম নিন তো। এমনভাবে কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন বলুন তো? আপনার যে কোমরের ব্যথা শুরু হয়ে যাবে। যান যান। সরলা দেবী তার বৌমার এমন ব্যবহারে সে অনেক খুশি হয়ে যায়। তারপর সে ওখান থেকে তার নিজের ঘরে চলে যায়। আর এদিকে তার বৌমা বসে বসে থালা বাসন মাজতে থাকে। দেখতে দেখতে এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়। তবে দাবার সামনে বসে বসে একদিন শাশুড়ি বৌমা গল্প করছিল। মা, অনেকটা তো দুপুর হয়ে গেছে, আপনি এখনো খাননি। চলুন মা চলুন, আমি আপনাকে খেতে দিচ্ছি। এমনভাবে না খেলে আপনার তো শরীর খারাপ হয়ে যাবে। আপনার যে বয়স হয়েছে মা। তুই যে আমাকে খেতে বলছিস, তা এখনো পর্যন্ত তো তুই খাসনি রে মা। তাহলে চল, যদি খেতেই হয় দুজনে একসাথেই খাবো। আমি একা কেন খাবো বল তো? তুইও তো সেই সকাল থেকে কাজ করে গেছিস, এখনো দাঁতে কিছু কাটিসনি। চল মা চল, তার থেকে দুজনে একসাথে খেয়ে নি। না মা, আমি এখন খেতে পারবো না। আপনি চলুন, আপনাকে খেতে দিচ্ছি। আর আপনি তো জানেন মা, আপনার ছেলে যতক্ষণ কাজে থেকে বাড়িতে না ফেরে ততক্ষণ আমি খাই না। আর আপনার ছেলে আর আমি একসাথে খাবো মা। আপনি চলুন তো, আপনাকে আগে খেতে দিই। দেখো মেয়ের কাণ্ড, যখন তোরা খাবি নি তখন আমার কেন বলছিস রে? ঠিক আছে, আগে আমার ব্যাটার আসতে দে, তারপর নয় তিনজন একসাথে খাবো। এই বাড়িতে তো মাত্র আমরা তিনজনই থাকি, তাহলে সেই তিনজন একসাথে খাবো। আমি কেন আগে খাবো বল তো মা? জানেন তো মা, আপনি না খুব জেদ করেন। এত দুপুর হয়ে গেছে, আপনার তো খিদে পেয়েছে, খেতে দিতে চাইছি, আপনি বলছেন না খাবেন না। কেন মা, আপনি কেন এমন করছেন বলুন তো? আর তখন সেখানে সরলা দেবীর ছেলে রাহুল চলে আসে। আরে, আজ আমি কি দেখছি এখানে? যে শাশুড়ি বৌমা বসে বসে গল্প করছে, তা কি এমন গল্প করা হচ্ছে আমাকে একটু বলো, আমিও শুনি দেখি। আচ্ছা, তুমি চলে এসেছো? বাবা, খুব ভালো হয়েছে। আমি আর মাঝি এখানে বসে বসে তোমার অপেক্ষা করছিলাম যে তুমি কখন আসবে। কেন গো গিন্নি, এমন কিছু খুশির খবর আছে নাকি যে আমি আসলে সেই খুশির খবরটা বলবে, তার জন্য যে তুমি অপেক্ষা করছো? কি হয়েছে বলো তো দেখি গিন্নি, আমার জন্য কেন এমনভাবে অপেক্ষা করছো?
না না বাবা, এমন কোনো খুশির খবর না। আমি আর মা বসে আছি শুধু তোমার জন্য। তুমি আসলে তারপর সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করব। আর এখনো পর্যন্ত মা কিছুই খায়নি, শুধু তোমার অপেক্ষায় বসে আছে আর বলছে যে তুমি আসলে তারপর আমরা তিনজন একসাথে খাবো। আমি তো মাকে কত করে বলেছি যে মাকে খেয়ে নেওয়ার কথা, কিন্তু মা আমার কোনো কথা শুনছে না। মা, এটা কিন্তু অন্যায়। এত দুপুর হয়ে গেছে, তুমি এখনো পর্যন্ত কিছু খাওনি। আমার জন্য অপেক্ষা করছো কেন মা? একবার শরীরের দিকে দেখেছো? যদি একবার শরীর ভালোভাবে খারাপ হয় তখন কি হবে বলো তো মা? তখন আর কি হবে রে খোকা, আমার তো কিছুই হবে না। শুধু শরীর খারাপ হলে বিছনায় শুয়ে থাকবো। আর এমন একটা সুন্দর বাড়িতে বৌমা নিয়ে এসেছি, তার ভালোবাসা আদর যত্ন পেলে আমি আবার পরের দিন সুস্থ হয়ে যাব। তাহলে তাহলে বল তো কি ক্ষতি আছে এমন সুন্দর বৌমার আদর যত্ন পেতে? তাহলে আমি যদি বারবার শরীর খারাপ হয় তো শরীর খারাপ হতে আমার রাজি আছি রে। আচ্ছা শোনো, তুমি যাও তাড়াতাড়ি হাত মুখটা ধুয়ে এসো তো, আমি ভাত বাড়ছি। আসো আসো, তাড়াতাড়ি খেয়ে নিই আমরা তিনজন। হ্যাঁ হ্যাঁ গিন্নি, আমি এক্ষুনি গিয়ে তাড়াতাড়ি হাত মুখটা ধুয়ে আসছি। তুমি ভাত বাড়ো তাড়াতাড়ি। আর এমনিতে আমার চেয়ে খুব জোরে খিদে পেয়েছে, সে কখন থেকে চুচু পেটে ডন মারছে। যাও যাও, তুমি তাড়াতাড়ি ভাতটা বাড়ো, আমি এক্ষুনি আসছি। তারা যখন এমনভাবে কথা বলছিল, পাশের বাড়ি থেকে রিনা কাকিমা সব কিছু দেখতে থাকে। আর তখন সে মনে মনে বলতে থাকে, দেখবো দেখবো এত ভালোবাসা আর কতদিন থাকে। এমনিতে এমন ভালোবাসা তো অনেকবার দেখেছি, আর এটা দেখি সবে নতুন নতুন বিয়ে হয়েছে না, তাই এত ভালোবাসা উতলে পড়ছে। কিছুদিন যাক না বাপু, তারপর দেখবো আসল রূপ কেমন আসে। দেখতে দেখতে এমনভাবে বেশ দুদিন কেটে যায়। তবে মিতা রান্নাঘরে বসে বসে রান্না করছিল, আর তখন রিনা কাকিমা বাইরে থেকে এসে ডাকতে থাকে, আরে ও কাকি, কাকি বাড়িতে আছো নাকি? বলো তো দেখি। তখন সরলা দেবী দাবার এক কোণে বসেছিল। তখন সে মাথা উঁচু করে বলতে থাকে, আরে রিনা বৌমা যে, চলো চলো ভিতরে চলো, ভিতরে গিয়ে নয় বসে গল্প করছি। তারপর রিনা সরলা দেবীর সাথে ঘরের মধ্যে যায়। সে ঘরের মধ্যে গিয়ে চারদিকটা দেখে, সুন্দরভাবে সব কিছু গোছানো আছে। তারপর সে সরলা দেবীকে বলতে থাকে, আরে ও কাকি, তোমাকে একটা কথা বলবো, তুমি আবার যেন খারাপ ভেবো না। যদি কিছু মনে না করো তাহলে কথাটা বলতে পারি। না না বৌমা, বলো বলো, তুমি কি বলতে চাও বলো। আমি আবার কি মনে করব বলো তো, বলো বলো দেখি তুমি কি বলতে চাও। জানো কাকি, তোমার এই বৌমা খুব একটা সুবিধের মেয়ে নয়। বাড়িতে তোমাদের সামনে খুব ভালো সেজে থাকে, আর বাইরে ঘাটে তোমাদের নামে নিন্দা করে, বুঝেছো তো? আমি ঠিক বুঝতে পারলাম না তোমার কথাটা রিনা বৌমা, একটু ভালোভাবে বললে তাহলে বুঝতে পারতাম। আর আমার বৌমা আবার কোথায় গিয়ে নিন্দা করেছে বলো তো দেখি। তোমাকে কি বলি বলো তো কাকি, সেই দিন পুকুর ঘাটে আমরা তিনজন ছিলাম, আর তার মধ্যে তোমার বৌমাও ছিল। তোমার বৌমা তো বলছিল নাকি তোমাদের বাড়ির এখন মালকিন হয়ে গেছে, তার কথায় নাকি সব চলে। সে নাকি যা বলে তাই নাকি তোমরা সবাই শোনো, তাই এটা সত্যি নাকি গো? না না রিনা বৌমা, আমার মনে হয় তোমার কোথাও ভুল হচ্ছে। তুমি নিশ্চয়ই শুনতে ভুল করেছো। আমার বৌমা এরকম নয় গো, সে যে অনেক সহজ সরল গো, অনেক ভালো মনের মেয়ে। দেখো কাকি, আমার কোথাও ভুল হচ্ছে না, আমি নিজের কানেই শুনেছি। আর নিজের কান কি কখনো অবিশ্বাস করা যায় নাকি? আর এমনিতে কাকি, কাউকে অন্ধের মতো বিশ্বাস করা একদম ভালো নয়। তুমি তোমার বৌমাকে অন্ধের মতো বিশ্বাস করো, আর তোমার বৌমা তোমাদের নামে এরকম নিন্দা করে বেড়ায়। রিনার মুখ থেকে এমন কথা শোনার পর সরলা যেন কেমন থমকে এবং মনমরা হয়ে যায়। আরে ও কাকি, আমার কথা শুনে তোমার অনেক কষ্ট লাগছে তাই না? কিন্তু এটা সত্যি গো কাকিমা, আমি তোমায় কি বলি বলো তো। শোনো কাকি, এখন তোমার সময় আছে, এখন থাকতে সব কিছু বুঝে নাও, বুঝেছো? আর সব কিছু বৌমার হাতে যেন আবার ছেড়ে দিও না। আর আমি তোমার ভালো চাই, সেই কারণে তো তোমাকে বলতে এলাম, বুঝেছো গো? রিনা এমনভাবে সরলা দেবীর কানে বিষ ঢেলে সে ওখান থেকে চলে যায়। এই সব আমি কি শুনছি? আমার বৌমা আমাদের সামনে কত ভালো ব্যবহার করে, আর বাইরে ঘাটে এই সব বলে বেড়াচ্ছে। আমার মনে হয় রিনা বৌমা শুনতে ভুল করেছে, কিন্তু শুনতে ভুল করলেও এমনভাবে এসে আমার কাছে বলবে কেন? কিছুই বুঝতে পারছি না। তারপর থেকে সরলা দেবী কেমন যেন মনমরা এবং চুপচাপ হয়ে যায়, কারোর সাথে তেমনভাবে কথা বলে না। সে যখন বিকালবেলা তার ঘরে বসেছিল তখন তার বৌমা এসে তাকে বলতে থাকে,
মা, আজকের আমি আপনার পছন্দের মতো রান্না করেছি, লুচি আর একটু ঘুগনি করেছি। মা চলুন, মা চলুন, আপনি খেয়ে নেবেন, চলুন, দেখুন আপনার খুব ভালো লাগবে। তখন সরলা দেবী একটু গম্ভীর গলায় বলতে থাকে, দেখো বৌমা, আমার এখন খেতে মন চাইছে না, তুমি ওটা ঢাকা দিয়ে রেখে দাও, আমি নয় পরে খেয়ে নেব। মা, আজকে যেন আপনাকে একটু অন্যরকম লাগছে। সকাল থেকেই দেখছি আপনি কেমন যেন মন মরা চুপচাপ হয়ে আছেন। বলুন না মা, এমন কি হয়েছে? আমি কি কোনো ভুল ত্রুটি করেছি? আপনি বলতে পারেন মা, যদি আমি ভুল করে থাকি তাহলে মা ক্ষমা চেয়ে নেব। মা, আপনি বলুন না মা, কি হয়েছে? আপনার এমনভাবে মন মরা হয়ে আছেন কেন? আমার কিছু হয়নি, আমি সব বুঝি, সব কিছু জানতে পেরেছি। তোমার মনে কি কি চলছে না চলছে তা আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি, সব কিছুই বুঝতে পারছি। তুমি সব সময় আমার সামনে ভালো সাজার নাটক করো, আর বাইরে ঘাটে সবার সামনেই আমার নামে বদনাম করতে ছাড়ো না, তাই না? মা, আপনি এইসব কি বলছেন? আপনি যা বলছেন আমি তার মানে বুঝতে পারছি না মা। আর আমি বাইরে ঘাটে কোথায় নাটক করেছি আর আপনাদের সামনে ভালো সাজার অভিনয় করছি মানেটা কি? মা, আপনি কি বলতে চাইছেন? দেখো বৌমা, তুমি বাইরে ঘাটে আমাদের নামে কি বলো না বলো, তা সব কিছু আমার কানে আসে। হ্যাঁ, দেয়ালেরও কান আছে, এইটা মনে করে রাখবে। সরলা দেবীর এমন কথা শুনে মিতার চোখ থেকে জল চলে আসে। আর তখন সেখানে কাজে থেকে বাড়িতে ফিরে আসে সরলা দেবীর ছেলে। তোমাদের বৌমা, শাশুড়ি, কি হয়েছে বলো তো? এত চিৎকার চেঁচামেচি কেন করছো? তোমাদের এই চিৎকার চেঁচামেচি সেই রাস্তা পর্যন্ত চলে যাচ্ছে। আমি তো সেখান থেকে শুনে শুনে আসছি। এমন কি হয়েছে যে তার কারণে এত চিৎকার চেঁচামেচি করছো যে? দেখ খোকা, তোর বউকে বারণ করে দে, ভালোই ভালোই বলছি। তোর বউ যেন এই বাড়ির মালকিন যেন না হতে আসে, বুঝেছিস? এই বাড়িটা এখনো পর্যন্ত আমার, তাই আমার কথায় সব কিছু চলবে। তোর বউ যদি এই বাড়ির মালকিন হতে আসে না, তাহলে আমার একদিন কি ওর একদিন। হ্যাঁ। সরলা দেবীর এমন কথা শুনে তার ছেলে একটু অবাক হয়ে যায়, তারপর সে বলতে থাকে, মিতা, তুমি কি মাকে কিছু বলেছো? তাহলে মা এমনভাবে কেন কথা বলছে? আর মা আজকে এত রেগে কেন আছে? না গো, তুমি বিশ্বাস করো, আমি মাকে কোনো কথা বলিনি। আজকের মায়ের সাথে তেমন আমার কোনো কথা হয়নি। মা কেন এমনভাবে ব্যবহার করছে তাও আমি জানি না গো। দেখো বৌমা, এমনভাবে নাটক করতে যাবে না। তুমি যে এই বাড়ির মালকিন হতে যাচ্ছ সেটা আমি ভালোভাবে বুঝতে পারছি। দেখ খোকা, একটা কথা বলি, আজকেকার পর থেকে তোর আর আমার সংসার আলাদা। তোরা আলাদা থাকবি, আমিও আলাদা থাকবো। তোদের সাথে আর আমার কোনো সম্পর্ক থাকবে না, বুঝতে পেরেছিস? সরলা দেবী এমন কথা বলে সেই ঘর থেকে সে বেরিয়ে যায়। আর সরলা দেবীর এমন কথা শুনে ছেলে বৌমা একদম অবাক হয়ে যায়। সরলা দেবীর বাড়িতে যখন চিৎকার চেঁচামেচি ঝগড়া হচ্ছিল, তখন পাশের বাড়ি থেকে রিনা সব কিছু ঘরেতে বসে বসে শুনতে থাকে। আর সে শুনে সে অনেক মজা পেতে থাকে। বাহ বাহ বাহ, কাকির কানে যা ভালোভাবে বিষ ঢেলেছি আমি, ভালোভাবে আগুন লেগেছে সংসারে। বাহ, এটা দেখে যে আমার এত শান্তি হচ্ছে আর কি বলবো। বড্ড বড্ড ভালোবাসা জেগেছিল শাশুড়ি বৌমার। এইবার নাও ঠেলা বোঝো, এবার যে আগুনটা জ্বলেছে সেই আগুনটা কে আর সামলাবে। পরের দিন সকালে মিতা সংসারের সব কাজকর্ম সেরে সে রান্নাঘরে গিয়ে রান্না করতে বসে। আর তখন সেখানে তার শাশুড়ি মা এসে বলতে থাকে, এই মেয়ে, তুমি এই রান্নাঘরে কি করতে এসেছো বলো তো দেখি? আমি তো কালকে বলে দিয়েছি যে তোমার আমার সংসার আলাদা, তুমি আলাদা খাবে, আমি আলাদা খাবো। তাহলে তাহলে তুমি আবার রান্নাঘরে এসে কেন রান্না করতে ঢুকেছো বলো তো দেখি? মা, আমি ভেবেছি আপনি রাগের মাথায় কালকের হয়তো উল্টোপাল্টা কথা বলেছেন, তাই হয়তো আজকে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। তাই জন্য তো আমি রান্নাঘরে এসে রান্না করছি। আর আপনার তো বয়স হয়েছে মা, তাহলে তাহলে আপনি একা একা কি করবেন বলুন তো দেখি? আমি কি করব না করব সেটা তোমার ভেবে কাজ নেই, বুঝেছো তো? আর তোমাকে একটা কথা আমি বলে দিচ্ছি, তুমি কি করতে চাইছো না চাইছো তা আমি হাড়ে হাড়ে বুঝতে পারছি, বুঝেছো? তুমি আজকেকার পর থেকে এই রান্নাঘরে একদম তীর-সীমানায় যেন না দেখি। তুমি তোমার মতো তোমার ঘরে রান্না বান্না করবে, আমার রান্নাঘরে যেন না তোমার দেখতে পাই। হ্যাঁ। সরলার এমন ব্যবহারে মিতার অনেক খারাপ লাগে, সে আবারও কেঁদে ফেলে। তারপর সে বলতে থাকে, মা, আপনি এমনভাবে আপনার থেকে আমাদেরকে দূরে রাখবেন না মা। আমি সত্যি বলছি মা, আপনাকে আমি আমার নিজের মা হিসাবে খুবই ভালোবাসি মা। আমি আপনাকে খুবই ভালোবাসি, আপনাকে নিজের মা মনে করি মা। এমনভাবে আমাকে দূরে সরিয়ে দেবেন না মা।
সে তুমি আমাকে কত ভালোবাসো আর না ভালোবাসো তা আমি ভালোভাবে জানি। এমনভাবে ন্যাকা কান্না আমার সামনে করতে হবে নেকো। যাও যাও, এই রান্নাঘর থেকে বিদায় হও তো দেখি। এই রান্নাঘরে যেন তোমার আমি ছাওয়া না দেখতে পাই। হ্যাঁ। সরলাদেবীর মুখ থেকে এমন কথা শোনার পর মিতা আর কোনো কিছু কথা বলে না। সে কাঁদে কাঁদে ওই রান্নাঘর থেকে বেরিয়ে যায়। এমনভাবে বেশ কিছু ঘন্টা কেটে যায়। তবে রাহুল কাজ থেকে বাড়িতে ফিরে আসে। রাহুল দেখে তার স্ত্রী কাঁদছে। তখন সে বলতে থাকে, আরে ও গিন্নি, তোমার কি হয়েছে বলো তো? তুমি এমনভাবে কান্নাকাটি কেন করছো? বলো না গো, তোমার কি হয়েছে? তারপর মিতা রাহুলের কাছে সব ঘটনা খুলে বলে যে রান্নাঘরে যা যা ঘটনা ঘটেছিল। তা শুনে রাহুল অনেক অবাক হয়ে যায়। মা তোমার সাথে এমন কেন ব্যবহার করছে তা আমি কিছু বুঝতে পারছি না। মা তোমাকে খুবই ভালোবাসতো, তাহলে হঠাৎ করে কি এমন হয়ে গেল যে মা তোমার সাথে এমন ব্যবহার করছে, উল্টোপাল্টা কথা শোনাচ্ছে, রান্নাঘরে যেতে দিচ্ছে না? কি হয়েছে তা কিছুই বুঝতে পারছি না। মা খোলাখুলি কোনো কথাও বলছে না। যেদিন থেকে আমি বিয়ে করে এখানে এসেছি সেদিন থেকে আমি আজ পর্যন্ত কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করিনি, না কারোর সাথে কোনো ঝগড়া করেছি। তারপরও জানি না কোন পাপের সাজা পেতে হচ্ছে। একই বাড়িতে আমরা সবাই থাকার পরও কেউ কারোর সাথে কোনো কথা বলছে না। এটা যে অনেক কষ্টের, অনেক অনেক কষ্টের। তুমি কষ্ট পেও না গিন্নি, আমি তো তোমাকে ভালোভাবে চিনি। তুমি তো খুবই ভালো মেয়ে, খুব সহজ সরল। তুমি কারো সাথে কোনো ঝগড়া করো না। কিন্তু কি হয়েছে ব্যাপারটা এবার ভালো করে বুঝতে হবে। আচ্ছা তুমি বলো তো, মায়ের সাথে কি কাউকে কোনো কথা বলতে দেখেছো? গ্রামের কারো সাথে, কিংবা কোথাও গিয়েছে আর সেদিনের পর থেকে মা একটু অন্যরকম হয়ে গেছে, এমন কি কোনো কিছু লক্ষ্য করেছো তুমি? হ্যাঁ গো, কালকের আমাদের বাড়িতে ওই পাশের বাড়ি ওই দিদিটা এসেছিল, রিনা দিদি। তারপর থেকে আমি দেখছি মা যেন কেমন একটা অন্যরকম হয়ে গেছে। কিন্তু ওদের মধ্যে কি কথাবার্তা হয়েছে তা আমি কিছুই জানি না, কিছুই শুনিনি। আচ্ছা গিন্নি, এবার আমি বুঝতে পেরেছি। শোনো গিন্নি, তুমি এত কষ্ট পেও না। তুমি একটা কাজ করো তো, তুমি একটুখানি ওই রিনা বৌদিকে নজরে নজরে রাখবে, বুঝেছো? তারা এমনভাবে স্বামী স্ত্রী নিজেদের মধ্যে কথা বলতে থাকে। দেখতে দেখতে এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়। তবে মিতা সে তার মতো আলাদা রান্না করে খেতে থাকে, আর অন্যদিকে তার শাশুড়ি সরলা দেবী সে আলাদা রান্না করে খেতে থাকে। তবে একদিন তা ও নতুন বউ, গ্রামেতে এখন তোমাদের নিয়ে ভালোই চর্চা হচ্ছে। তা আমরা যেটা শুনেছি সেটা কি সঠিক শুনেছি নাকি গো? তোমরা কি বলছো সেটা আমি ঠিক বুঝতে পারছি না। যদি তোমরা ভালোভাবে বলো তাহলে আমি বুঝতে পারি যে এমন কি শুনেছো যেটা সত্যি না মিথ্যে। তারপর তো আমি বলবো। শুনলাম যে তুমি আর তোমার শাশুড়ি মা নাকি আলাদা হয়ে গেছো, এখন আলাদা রান্নাবান্না করে খাচ্ছো। তো এই কথাটা কি সত্যি নাকি গো? হ্যাঁ গো দিদি, এই কথাটা একদম সত্যি। আমার শাশুড়ি মা আমাদেরকে আলাদা করে দিয়েছে, তাই জন্য তো আমরা আলাদা রান্না বান্না করে খাচ্ছি। আর সেই পুকুর ঘাটে তখন রিনা ছিল। তখন সে বলতে থাকে, দেখো নতুন বউ, তোমার শাশুড়ি মা তেমন একটা সুবিধের মেয়ে নয়, বুঝেছো তো? তোমার নামে যে উল্টো পাল্টা কথা আমাদের গ্রামে সবার কাছে এসে বলে গো। কি বলি বলো তো? তোমার শাশুড়ি মা বলছিল সেদিন করে এসে, বলে নাকি তোমার স্বামীর আর একটা বিয়ে দেবে। তোমার নাকি একদম পছন্দ না, ভুল করে তোমাকে বাড়িতে বউ করে নিয়ে এসেছে, এইসব তো বলছিল। এইসব তুমি কি বলছো রিনা দিদি? আমার শাশুড়ি মা এইসব কথা বলেছে? আমি থাকতে আবার আমার স্বামীর আর একটা বিয়ে দেবে? না না, এটা হতে পারে না। এটা কি করে হতে পারে? তাহলে তাহলে আমার জীবন কি হবে? আমার জীবন আমি এমনভাবে নষ্ট করতে দেব না। আমরা আর কি বলবো বলো তো নতুন বউ? তোমার শাশুড়ি এসে যদি এমনভাবে কথা বলে আমাদের কি করার আছে বলো তো? আমরা বুঝি গো, বুঝি। আমরাও তো একটা মেয়ে। প্রথম আমাদেরকে আলাদা করে দিল, আর এখন বলছে কিনা তার ছেলের আর একটা বিয়ে দেবে, মানে আমার সতীন আসবে, আর সতীন নিয়ে আমি সংসার করব। এটা কখনোই হতে পারে না। তোমার শাশুড়ি মা আরও অনেক কথা বলেছে, তোমার নামে যা বাজে বাজে কথা বলেছে তার বলার মতো নয়। বলছে ওই মেয়ে তো ওই দেখতে, আমার ছেলের সাথে কেন যে বিয়ে দিয়েছিলাম তা কে জানে। ওর থেকে আরও ভালো মেয়ে আমি ঘরে আনতে পারতাম। ভিখারি ঘরের মেয়েকে তো এনেছি বাড়িতে, এই সব বলছিল তোমার নামে। রিনার মুখ থেকে এমন কথা শোনার পর মিতার অনেক খারাপ লাগে। সে আর কোনো কিছু কথা না বলে সে বাড়িতে চলে যায়। মা, আপনি গ্রামের সবাইকে কি কি বলে বেড়াচ্ছেন বলুন তো? আমার নামে তো উল্টো পাল্টা কথা বলছেন, ঠিক আছে, আর আপনি আবার আপনার ছেলেকে দ্বিতীয় বিয়ে দেবেন? এটা অসম্ভব মা, আমি আপনাকে কখনো এই কাজটা করতে দেব না।
এই মেয়ে, তুমি এইসব কি কথাবার্তা বলছো বলো তো দেখি। আমি আবার লোকের কাছে গিয়ে কি বলবো তোমার নামে? আমি কোনো কিছু কথা বলিনি। আর এইসব তুমি কি কথা বলছো বলো তো দেখি, যে আমার ছেলের আবার বিয়ে দেবো মানে কি? আমি এইসব কোনো কথা কারোকে বলিনি, বুঝেছো? মা, আপনি এমনভাবে কেন মিথ্যে কথা বলছেন? আমি আপনাকে কত সম্মান করি, কত ভালোবাসি, তারপরেও আমার সংসারটাকে এমনভাবে শেষ করে দিতে চাইছেন আপনি? দেখো, আমি তোমার সংসার নষ্ট করিনি, বুঝেছো বৌমা? আর কার কাছে কি কথা বলেছি সেটাই বলো তো দেখি। তারপর মিতা তার শাশুড়ি মায়ের কাছে সব ঘটনা খুলে বলতে থাকে। পুকুর পাড়ে যা যা কথাবার্তা হয়েছে, রিনা যা যা বলেছে, সব ঘটনা শোনার পর সরলা দেবী অনেক অবাক হয়ে যায়। তারপর সে বলতে থাকে, দেখো বৌমা, আমি তোমার নামে কারোর কাছে কোনো কথা বলিনি। আর এই রিনার কাছে তো তুমি আমার নামে অনেক অনেক বাজে বাজে কথা বলেছো। আচ্ছা ঠিক আছে মা, এমনভাবে আমাদের দুজনের মধ্যে ঝগড়াঝাটি না করে চলুন মা ওই রিনাদির কাছে যাই। ওনার কাছে গেলে সবটা সত্যিটা বেরোবে। তারপর শাশুড়ি বৌমা রিনাদের বাড়ির সামনে যায় আর রিনাকে ডাকাডাকি শুরু করে। তখন রিনা এবং তার স্বামী বাইরে বেরিয়ে আসে। রিনা দিদি, তুমি এক্ষুনি বলেছিলে না যে আমার শাশুড়ি মা আমার নামে উল্টোপাল্টা কথা বলেছে, আমার স্বামীর আরেকটা বিয়ে দিতে চাই। এবার বলো তো দেখি, আমার শাশুড়ি মায়ের কাছে বলো, আমার শাশুড়ি মা নিশ্চয়ই তো তোমাকে বলেছে, তাই না? কি রে রিনা, তুই তো ওই দিন আমার বাড়িতে এসে বললি না যে আমার বৌমা নাকি আমার নামে উল্টোপাল্টা কথা পুরো গ্রামে বলে বেড়াচ্ছে, তেমন একটা সুবিধের মেয়ে না। তুই তো বলেছিলিস, তাই না? মিতা এবং সরলা দেবীর এমন কথাবার্তা শুনে রিনা অনেক অবাক হয়ে যায়। সে আর কোনো কিছু বলতে পারে না, চুপচাপ থাকে। তখন তার স্বামী বলতে থাকে, মা, আপনি এটা বুঝতে পারছেন না রিনা দিদি কেমনভাবে চুপ করে আছে? তার মানে রিনা দিদি আমাদের সম্পর্কটাকে ভালোভাবে দেখতো না। আমরা হাসি খুশিতে আছি সেটা দেখে উনি জ্বলতো। সেই কারণে আমাদের কানে বিষ ঢালার জন্য আর আমাদের সংসারে যাতে আগুন লাগে সেই চেষ্টা করেছিল মা। রিনা, এইসব আমি কি শুনছি? মানুষ বাড়িতে এসে এসব কি বলছে যে তুমি এর কথা ওর কাছে বলো, ওর কথা এর কাছে বলো? এইসবগুলো কি শুনছি আমি? এইসবগুলো একদম ভালো না। সারাদিন বাড়িতে থাকো, তাহলে এইসব চুগলি করে বেড়াও। যদি ভালোভাবে থাকতে হয় আমার বাড়িতে থাকো, তা না হলে এখানে থাকার কোনো দরকার নেই। তুমি তোমার বাপের বাড়িতে চলে যাও। দেখ রিনা, তোকে একটা ভালোই কথা বলছি। আজকেকার পর থেকে তুই আমার বাড়ির সীমানায় আসবি না। আর আমাদের নামে যদি আর কখনো উল্টো পাল্টা কথা বলতে শুনেছি না, তাহলে দেখবি তোর একদিন কি আর আমার একদিন। এই গ্রাম ছাড়া যদি না তোদেরকে করতে পেরেছি, তো আমার নামও সরলা দেবী না, বুঝেছিস? দেখো দিদি, তোমাকে একটা কথা বলি, মানুষকে ভালো না করতে পারলে মানুষকে খারাপ করতে যেও না। তুমি যার সাথে খারাপ করবে তার থেকে 10 গুণ খারাপ তোমার সাথে হবে, এটা মাথায় রেখো দিদি। এইসব কথা শোনার পর রিনা তার নিজের ভুলটা বুঝতে পারে আর তখন সে সবার কাছে ক্ষমা চাইতে থাকে। আমাকে তোমরা ক্ষমা করে দাও গো, আমি আমার নিজের ভুলটা ভালোভাবে বুঝতে পেরেছি। আর কখনো এমন ভুল কোনোদিন করব না। আর কারো কোনো ক্ষতি চাইবো না। সবাইকে ভালো করতে পারলে ভালোই করব, তবে কাউকে কোনো ক্ষতি করব না। আর আমি কোনোদিন চাইতাম না যে তোমাদের শাশুড়ি আর বৌমার ভালোবাসা যেন এমন অটুট থাকুক। সেই কারণে তোমাদের মধ্যে আগুন লাগিয়েছিলাম। আমাকে ক্ষমা করে দাও। আর কখনো এমন করব না। তারপর রিনা সবার কাছে ক্ষমা চায়। সবাই তাকে একটা সুযোগ দেয়। এমনভাবে শাশুড়ি আর বৌমার ভুল বোঝাবুঝি মিটে যায়। তারপর থেকে তারা আবার দুজন একসাথে মিলেমিশে থাকতে শুরু করে।